প্রমোদাবাবু হঠাৎ জিজ্ঞাসা করলেন, ভালো কথা, তোমরা কাশীতে উঠছ কোথায়? শুনলাম না তো। কোনো আত্মীয় আছেন বুঝে? কিশোর মুখ তুলে একটু ইতস্তত করে বলল, না, আত্মীয় কেউ নেই। কোথায় উঠবো এখনও কিছু ঠিক করিনি। যেখানে হোক ওঠা যাবে। দিন ৩-৪ বই তো নয়। শুনেছি এদিকে ধর্মশালাগুলো বেশ ভালো। প্রমোদাবাবু চক্ষু কপালে তুলে বললেন, বলো কি হে, সঙ্গে স্ত্রীলোক নিয়ে ধর্মশালায় উঠবে কি? আমি ভেবেছিলাম তোমার কিছু একটা আস্তানা আছে, তাই এতক্ষণ খোঁজ করিনি। উৎসুক গলায় করবী বলে উঠল, বাবা তাহলে? প্রমোদাবাবু বললেন, হ্যাঁ হ্যাঁ, সে আর বলতে, এক জায়গাতেই সকলে মিলে ওঠা যাবে। কিন্তু কি ছেলে মানুষই বলো দেখি, ভাগ্যিস জিজ্ঞাসা করলাম, না হলে তো ধর্মশালাতে গিয়ে উঠতে। কিশোর অত্যন্ত কুণ্ঠিত হয়ে বলল, না না, সে আপনাদের বড় কষ্ট হবে, আমরা যেখানে হোক। প্রমোদাবাবু বললেন, বিলক্ষণ কষ্ট কিসের? আমার শালাদের প্রকাণ্ড বাড়ি, 2 জন অতিথি বেশি হলে তাদের কোনো কষ্ট হবে না। তাছাড়া করবীর মা যদি শোনেন যে তোমাদের ধর্মশালায় পাঠিয়ে দিয়ে আমরা বাড়ি এসেছি, তাহলে আমাদেরও হয়তো সেই ব্যবস্থা করতে বলবেন। তার ভাইদের বাড়ি বুঝছো না? বলেই হাসতে লাগলেন। করবী বলল, কিশোরবাবু, কোনো আপত্তি শোনা হবে না, আপনাদের যেতে হবে। কিশোর বিমলার দিকে তাকিয়ে বলল, বৌদি, কিন্তু এটা কি উচিত হবে? করবী বিমলা হাত চেপে ধরে বলল, আপনি কিন্তু অমত করতে পারবেন না, তা বলে দিচ্ছি। বিমলা সহাস্যে বলল, অমত করব কেন? বেশ তো, এ তো বরং ভালোই হলো। আর অসুবিধে যদি হয় সে তো আমাদের হবে না, তোমাদেরই হবে। তা সে অসুবিধে যখন তোমরা স্বীকার করে নিচ্ছ, তখন আমাদের আপত্তি কী? নিজের জন্য যতটা নয়। বিমলার কথা ভেবেই কিশোর করবীদের বাড়ি আতিথ্য স্বীকার করতে অনিচ্ছে জানিয়েছিল। বিমলা শুদ্ধাচারে থাকে, তার জপ তপ স্নানাহারের নানা হাঙ্গামা আছে। পরের বাড়িতে উঠে হয়তো এ সকলের কোনো সুব্যবস্থা থাকবে না, হয়তো তারা সাহেব লোক, এক ঘড়া গঙ্গাজল তাদের বাড়িতে পাওয়াই যাবে না। বিমলা হাসি মুখে সমস্ত অসুবিধা ভোগ করলেও ভিতরে ভিতরে কষ্ট পাবে। এসব নানা কথা ভেবে কিশোরের মন কিছুতেই এ প্রস্তাবে সায় দিচ্ছিল না। কিন্তু বিমলা যখন কোনো অনিচ্ছাই প্রকাশ করল না, বরং সহজেই রাজি হয়ে গেল, তখন কিশোরের নিজের পক্ষ থেকে একটা অজ্ঞাতনামা আপত্তি মাথা তোলবার চেষ্টা করল। প্রমোদাবাবু ও তার পরিবারবর্গের সংসর্গ অপ্রীতিকর নয়, এ কথা বলা বাহুল্য। যথাসময়ে মোগলসরাই স্টেশনে নেমে সকলে মোটরযোগে কাশী পৌঁছালেন। কাশীতে করবীর মামার বাড়ি দশাশ্বমেধ ঘাটের নিকটেই। তারা মোটেই সাহেব নন, বরঞ্চ কিছু অতিরিক্ত মাত্রায় হিন্দু দেখে কিশোর বিমলার বিষয়ে অনেকটা নিশ্চিন্ত হল। করবীর মা আগন্তুকদের পরম সমাদরে অভ্যর্থনা করলেন। বিমলাকে হাত ধরে বাড়ির মধ্যে নিয়ে গিয়ে ভাতৃবধূদের সঙ্গে পরিচয় করে দিলেন। বেলা হয়েছে। অল্প 2-4টে কথাবার্তার পর বিমলা গামছা কাঁধে ফেলে স্নানাগারে প্রবেশ করলেন এবং অল্পক্ষণ পরেই স্নান সেরে পুজোর ঘরে ঢুকল। পুজো শেষ করে যখন সে বের হলো, বেলা 1টা বেজে গেল। বাড়ির মেয়েরা সকলেই তার জন্য অভুক্ত হয়ে রয়েছেন দেখে সে লজ্জিত হয়ে বলল, কেন আমার জন্য আপনারা কষ্ট করলেন? আমি তো বিশ্বনাথ দর্শন না করেই মুখে জল দিতে পারবো না। আমারই অন্যায় হয়েছে, আগে বলা উচিত ছিল। কিন্তু আপনারা আর দেরি করবেন না, খেয়ে নিন। আর যদি সুবিধা হয়, একজন লোক আমার সঙ্গে দিয়ে আমাকে বিশ্বনাথ মন্দিরে যাওয়ার ব্যবস্থা করে দিন। ঠাকুরপোকে সঙ্গে নিতে পারতাম, কিন্তু সমস্ত রাত গাড়িতে এসে তিনি ক্লান্ত হয়েছেন। করবী বিস্ফারিত নয়নে তাকিয়ে থেকে বলল, আর আপনার শরীরে বুঝি ক্লান্তি নেই? কাল গাড়িতে ওঠার পর থেকে আজ এই বেলা পর্যন্ত আপনাকে মুখে এক ফোঁটা জল দিতে দেখলাম না। খিদের কথা ছেড়েই দিই, কিন্তু তেষ্টাও কি আপনার পায় না বৌদি? বাড়িতে অন্য কোনো বিধবা ছিলেন না, তাই বিমলার জন্য আলাদা বেশি রাঁধবার ব্যবস্থা হয়েছিল। করবীর বড়মামি বললেন, আপনার রান্নার সব ব্যবস্থা করে রেখেছি, শুধু আমাদের হাতে খাবেন কি না তা জানা নেই, তাই রান্না চাপাতে পারিনি। বিমলা হেসে বলল, সে কি কথা, খাবো বই কি। বড়মামি বললেন, তাহলে আপনার রান্না আমি চড়িয়ে দিই। বিশ্বনাথ তো কাছেই, আধ ঘন্টার মধ্যেই ফিরে আসতে পারবেন। করবী, দুবেকে ডেকে দে তো মা।
মোটর কারে করে একে যেন বিশ্বনাথ দর্শন করিয়ে আনে। আর সুরেনের তো স্কুল নেই, সে সঙ্গে যা। করবী বলল, কিন্তু খেয়ে দিয়ে গেলেই তো ভালো হতো। বিমলা জিভ কেটে বলল, তা কি করে ভাই? কাশিতে এসে বিশ্বনাথের মাথায় জল না দিয়ে কি খেতে আছে? করবী বলল, কেন খেতে নেই? আমি তো এসে চা হালুয়া খেয়েছি। বিমলা হেসে উঠল, শোনো কথা, তুমি আর আমি কি সমান? তাছাড়া উপোস করতে আমার কষ্ট হয় না। করবী রেগে উঠে কি একটা প্রতিবাদ করতে যাচ্ছিল, তার বড় মামি বাধা দিয়ে বললেন, তর্ক করিস না করবী। দেখ সুরেন কোথায়, সে আবার এখনই হয়তো কোথাও বেরিয়ে যাবে, আর গাড়ির সামনে আনতে বলে দে। করবী চলে গেলে বিমলা মৃদু হেসে বলল, একেবারে ছেলে মানুষ। বিমলা চলে গেলে এই অপরূপ সুন্দরী বিধবাকে দেখে বাড়ির মেয়েরা সকলেই বিশেষভাবে আকৃষ্ট হয়েছিলেন। কিন্তু এত অল্প বয়সে তার এই কঠিন নিষ্ঠা ও ব্রহ্মচর্য শ্রদ্ধার সঙ্গে তাদের মন পূর্ণ হয়ে গেল। সেদিন বিকালবেলাটা ক্লান্তি বিনোদনে কেটে গেল। সন্ধ্যার পর বাড়ির পুরুষেরা বৈঠকখানায় এসে জমিয়ে তুলল। করবী অনেকগুলো মামা। যিনি জ্যেষ্ঠ তিনি প্রায় প্রমোদাবাবুর সমবয়স্ক। বহুদিন পরে শালা ও ভগ্নিপতির সাক্ষাতে হাসি তামাশা চলতে লাগলো। বাইরের লোক কিশোর ছাড়া আর কেউ ছিল না, তাই করবীও একসময় তাদের মধ্যে এসে বসল। মামার বাড়ির পর্দা প্রথা করবী মানত না। মামারা যদিও এটা পছন্দ করতেন না, তথাপি আদরিনী ভাগ্নিকে কিছু না বলতে পেরে ভগ্নিপতির ওপর ঝাল ঝাড়তেন। বৈঠকের লক্ষ্যহীন আলোচনা প্রসঙ্গ থেকে ক্রমে একটা জটিল আইনি প্রসঙ্গ গিয়ে উপস্থিত হয়েছিল। কিশোর নীরবে বসে তা শুনছিল। করবী কিছুক্ষণ মন দিয়ে শোনবার পর শেষে কিশোরের দিকে একটু সরে এসে চুপি চুপি বলল, কিশোরবাবু, কাল খাওয়া দাওয়া করে সারনাথ দেখতে যাব ঠিক হয়েছে। আমি, আপনি আর বৌদি, আর কেউ নয়। কিশোর স্মিত মুখে ঘাড় নেড়ে জানালো, আচ্ছা। করবী আর কিছু না বলে একসময় পা টিপে টিপে উঠে গেল। তার আগমন ও প্রস্থানে বৈঠকের আলোচনা তিলমাত্র ক্ষুণ্ণ হলো না। কিন্তু কিশোরের গা ঘেঁষে বসে চুপি চুপি কথা বলে উঠে যাওয়ার দৃশ্যটা কারো দৃষ্টি এড়ালো না। রাত্রে আহারাদির পর করবীর বড় মামা প্রমোদাবাবুকে নিভৃতে পেয়ে জিজ্ঞাসা করলেন, মেয়ের বিয়ের কি করছো? কিছুই তো এখনো করনি। তা তো দেখতেই পাচ্ছি। করবীর বয়স কত হলো? 17। বাঙালি ঘরের মেয়ে, আর বেশি দিন ঘরে রাখা তো চলবে না। মেয়ের জন্য পাত্র দেখতে আরম্ভ করো। সে হবে এখন, এত তাড়াতাড়ি কিসের? আরে এত চড়ছো কেন? মনের মতো পাত্রও তো পাওয়া চাই। অপাত্রে মেয়ে দিতে তো বলছি না, কিন্তু মনের মতো পাত্রও তো চাই, খুঁজলেও পাওয়া যায়। প্রমোদাবাবু চুপ করে রইল। বড় মামা কিছুক্ষণ চিন্তা করে বললেন, আচ্ছা, ওই কিশোর ছোকরার সঙ্গে তোমাদের কতদিনের আলাপ? বেশি দিন নয়, মাস 4-5। ওর সঙ্গে আজ কথা বলছিলাম। বেশ ছেলে। ওর কথা কখনো ভেবে দেখেছ? দেখেছি, সব দিক দিয়ে সুপুত্র, কিন্তু করবীর মনের ভাব না বুঝে তো স্থির করা যায় না। সে আমি জানি। মেয়েকে যখন ইংরেজি স্কুলে পড়িয়ে উচ্চশিক্ষা দিয়েছ, তখন তার অমতে কিছু হবে না। কিন্তু একদিন দেখেই আমার যা ধারণা হয়েছে, তাতে করবীর বিশেষ অমত হবে বলে বোধ হয় না, বরং খুব বেশি রকম মত হবে বলে আন্দাজ হচ্ছে। তুমি তো অনেক দিন ধরেই দেখছো, তোমার কিছু সন্দেহ হয় না? ভাই, এসব আঁচ আন্দাজের কথা নয়, পরিষ্কারভাবে জানা দরকার। বুঝছো না, আমাদের আন্দাজ ভুলও তো হতে পারে। বেশ, সোজাসুজি জিজ্ঞাসা করেই দেখো না। তা জিজ্ঞাসা করতে পারি, কিন্তু তাতে অনিষ্ট হতে পারে। এখন কিছু না বলাই ভালো। সময় উপস্থিত হলে আমাদের কিছু জিজ্ঞাসা করবার দরকার হবে না। শয়নকালে প্রমোদাবাবু অন্যান্য কথার পর স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, কিশোর সম্বন্ধে করবীর মনে কিছু আছে তোমার মনে হয়? করবীর মা বললেন, হয়। করবী আগে অনেক ছেলেমানুষি করেছে, কিন্তু এবার বোধহয় সত্যি সত্যি। সুহাসিনীর বিষয়ে সব কথাই তো জানে। জানে, তার মুখেই তো আমরা শুনেছি। বলে প্রমোদাবাবু পাশ ফিরে সবার উপক্রম করলেন। পরদিন খাওয়া দাওয়ার পর বাইরে বেরোতে বেলা 12টা বেজে গেল। বিমলা, করবী ও কিশোর এই তিনজনেরই যাওয়া স্থির ছিল, কিন্তু যাত্রা করবার সময় সুরেন এসে গাড়িতে চড়ে বসল। তার বয়স 13-14 বছর। করবী তাকে ধমক দিয়ে বলল, তুই আবার কোথায় যাবি?
তুই তো অনেকবার দেখেছিস। সুরেন বয়সে এবং অন্তরে ছেলে মানুষই হলেও কথাবার্তায় বেশ পরিপক্ক। সে তৎক্ষণাৎ উত্তর দিল, দেখলেই বা, আবার বুঝি দেখতে নেই? করবী অধীর হয়ে বলল, না না, তুই ব্যাডমিন্টন খেলগে যা। ব্যাডমিন্টন তুই খেলগে যা, ও তো মেয়ে মানুষের খেলা। আমি আজকাল টেনিস খেলি, জানিস? বিমলা তাকে নিজের কাছে টেনে নিয়ে বলল, আহা চলুক না, ও আমাদের দেখাতে শোনাতে পারবে। সুরেন উৎসাহী হয়ে বলল, হ্যাঁ পারবো। দুই ভাই বোন সারাটা পথ ঝগড়া করতে করতে চলল। সারনাথের ধ্বংসস্তূপে পৌঁছে সকলে মোটর থেকে নামল। আর একটা শূন্য ট্যাক্সি মোড়ের ওপর দাঁড়িয়েছিল। এই সময় অনেক দর্শক এখানে পরিদর্শন করতে আসেন। অদূরে একটি বৌদ্ধ মঠ, বাঙালি বৌদ্ধ সন্ন্যাসীও দু একজন ছিলেন। সামনেই মহাচৈত্যের বিরাট দেহ আকাশে মাথা তুলেছিল। উৎসাহী সুরেনের পিছন পিছন সকলে মিলে চলছিল। কোথায় চৈনিক পরিব্রাজক পাথরের ওপর সোনা বসিয়ে গিয়েছে, হাজার বছরও তা মুছে যায়নি। কোনখানটা মেরামত করতে গিয়ে ইংরেজ গভর্নমেন্ট চৈত্যের শিল্পশোভা কুশ্রী করে তুলেছে। দেখতে দেখতে অতীতের অসংলগ্ন স্বপ্নে মন তন্দ্রাচ্ছন্ন হয়ে যায়। বিমলা সুরেনের মুখে এইসব স্মৃতিচিহ্নের সত্য অসত্য ইতিহাস শুনতে শুনতে একেবারে তন্ময় হয়ে গিয়েছিল। কিশোর বুকের মধ্যে একটা বেদনা অনুভব করছিল, যেন নিজেরই অতীত জীবনের ইতিহাস একেবারে ছিন্ন হয়ে কালের চরণতলে দলিত হয়ে গিয়েছে। করবী এদের দুজনে দেখা দেখি একটু গম্ভীর হয়ে থাকবার চেষ্টা করছিল বটে, কিন্তু তার মনটা এইসব মৃত অতীতের স্মৃতির সঙ্গে সুর মেলাতে পারছিল না। তার চোখে যেন কিসের ঘোর লেগে গিয়েছিল। শুষ্ক নিরস অতীতের কথা তার প্রয়োজন ছিল না। এইভাবে ঘুরতে ঘুরতে করবী ও কিশোর অজ্ঞাতস্বরে আলাদা হয়ে বিমলা ও সুরেনের কাছ থেকে দূরে সরে গিয়েছিল। হঠাৎ কিশোর একবার চারিদিকে তাকিয়ে বলল, বৌদি কোন দিকে গেলেন? করবী বলল, সুরেন বোধ হয় কোথাও বসে তাকে বানিয়ে বানিয়ে গল্প বলছে। চলুন ওই স্তম্ভটা দেখে আসি। স্তম্ভের দিকে যেতে যেতে করবী আঙুল দেখিয়ে বলল, দেখুন, আমাদের মতো আরও কারা বেড়াতে এসেছে। কিশোর তাকিয়ে দেখল একজন পুরুষ ও একজন স্ত্রীলোক দূরে দাঁড়িয়ে একজন ভিক্ষুর সঙ্গে কথা বলছিল। ভিক্ষু আঙুল নির্দেশ করে তাদের এটা ওটা দেখে কি কথা বলছিলেন শোনা গেল না। কিশোর নিরুৎসুকভাবে বলল, বাঙালি মনে হচ্ছে। করবী কৌতূহলী ভরে সেই দিকে তাকাতে তাকাতে চলল। আধ ঘন্টা পরে স্তম্ভ দেখে ফেরার সময় হঠাৎ কোন দিক দিয়ে যেন কি হয়ে গেল। প্রাচীন ইষ্টকের দেওয়াল দিয়ে ঘেরা চৌবাচ্চার মতো একটা স্থানে একখণ্ড প্রস্তরলিপি দেখে কিশোর সেটা পাঠ করবার উদ্দেশ্যে নেমে পড়েছিল। চারধারের দেওয়ালের থেকে স্থানটা 5 থেকে 6 ফুট নিচু, নামবারও কোনো পথ ছিল না। কিশোর উপর থেকে লাফিয়ে পড়েছিল। করবীর সেখানে নামবার কোনো সহজ উপায় না দেখে সেখানে দাঁড়িয়েছিল। নিবিষ্ট মনে শিলালিপি পাঠোদ্ধারের চেষ্টা করতে করতে কিশোর এক সময় চোখ তুলে দেখল, করবী হঠাৎ কি মনে করে পাঁচিলের মতো দেয়ালের উপর দিয়ে পার হবার চেষ্টা করছিল, কিন্তু কয়েক পা গিয়ে আর যেতে পারছে না, মাঝখানে দাঁড়িয়ে পড়েছে। তার পা দুটো থরথর করে কাঁপছে। দেয়ালটা মাত্র হাতখানিক চওড়া, তার দুদিকে এক মানুষ প্রমাণ গর্ত। কিশোর ভীতভাবে চিৎকার করে উঠল, সাবধান! কিন্তু সাবধান হবার মতো অবস্থা করবীর ছিল না। সার্কাসে তারের ওপর খেলা দেখাতে দেখাতে মেয়েরা যেমন দুলতে থাকে, সেও তেমনি একবার এদিক একবার ওদিক দুলছিল। তার মুখ কাগজের মতো সাদা হয়ে গিয়েছিল। কিশোরের দিকে না তাকিয়ে সে ক্ষীণ স্বরে বলে উঠল, আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না। করবী যেখানে দাঁড়িয়েছিল ছুটে তার নিচে গিয়ে দাঁড়িয়ে কিশোর বলল, বসে পড়ো, ওখানেই বসে পড়ো, আমি তোমাকে তুলে আনছি। কিশোরের কথা মতো বসতে গিয়ে করবী আর তাল সামলাতে না পেরে অস্ফুট চিৎকার করে যেদিকে কিশোর ছিল সেদিকে ঢলে পড়ল। তার পতনমুখ দেহ কিশোর অর্ধপথে ধরে ফেলল বটে, কিন্তু করবীর হাই হিল জুতোশুদ্ধ পা দুটো সজোরে মাটিতে ঠুকে গেল।
পতনের সঙ্গে সঙ্গে সে প্রাণপণে কিশোরের গলা জড়িয়ে ধরেছিল। মাথাটাও কিশোরের বুকের ওপর পড়েছিল। সেইভাবেই দুজন কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। করবীর হৃৎপিণ্ডের দ্রুত স্পন্দন হাতুড়ির মতো কিশোরের বুকে আঘাত করতে লাগলো। 5 সেকেন্ড এইভাবে থাকার পর কিশোর চমকে করবীকে ছাড়িয়ে দিল। কি সর্বনাশ! এই অবস্থায় যদি কেউ তাদের দেখে ফেলে? করবী কিন্তু তাকে ছাড়ল না। বাহুবন্ধন থেকে মুক্ত হওয়ার চেষ্টা করতেই সে ভীত শিশুর মতো আরও জোরে তার গলা জড়িয়ে ধরল। চোখ বুজেছিল, কেবল তার বুক থেকে একটি কম্পিত নিঃশ্বাস বাইরে বেরিয়ে এলো। কিশোর বিব্রত হয়ে বলল, কোথাও লাগেনি তো? করবী সাড়া দিল না। দুশ্চিন্তায় কিশোরের গলা শুকিয়ে গেল। তবে কি করবী অজ্ঞান হয়ে গেছে? সে ভীত কণ্ঠে ডাকল, করবী। করবী একবার চোখ খুলে তার মুখের দিকে তাকিয়ে আবার তৎক্ষণাৎ চোখ বন্ধ করে ফেলল। যাক, তবু ভালো, অজ্ঞান হয়নি। কিশোর অস্বস্তিপূর্ণ দেহে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে শেষে আর কিছু ভেবে না পেয়ে আবার বলল, তোমার কোথাও লাগেনি তো? করবী মাথা নাড়িয়ে জানালো, না। কিশোর সংকুচিত স্বরে বলল, তাহলে তাহলে এখান থেকে বেরোবার চেষ্টা করলে হতো না? করবীর মুখে আবার রক্ত সঞ্চার হয়েছিল। সে ঠোঁট টিপে চুপি চুপি বলল, কেন? আমি তো বেশ আছি। তোমার কি আমাকে বড্ড ভারী মনে হচ্ছে? দারুণ শীতেও কিশোরের কপাল ঘেমে উঠল। করবীর আঘাত পায়নি, অজ্ঞানও হয়ে যায়নি, অথচ তার বুকের ওপর মাথা রেখে পড়ে আছে। অনেক সময় ভয় পেয়ে স্ত্রীলোকের অঙ্গপ্রত্যঙ্গ শিথিল হয়ে যায়, দাঁড়াতে পারে না। এর সম্ভব বটে, কিন্তু তার মুখ থেকে একই রকম কথা। কিশোরের মনে ভীষণ একটা সন্দেহ মাথা তুলতে লাগলো। তবে কি? না না, এর সম্ভব নয়। তারই বোঝবার ভুল। সে তাড়াতাড়ি বলে উঠল, কিন্তু কেউ যদি আমাদের এভাবে দেখতে পায়? মনে করুক গে। কিশোর পাথরের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। আর সন্দেহ করবার তিলমাত্র স্থান নেই। করবীর কণ্ঠস্বর, তার সুন্দর বর্ণমুখ, বন্ধ চোখ কেবল একটি কথার সাক্ষ্য দিল। কিশোরের মাথায় আকাশ ভেঙে পড়ল। এ কি হলো? এটা সে কখনোই ভাবতে পারেনি। কিন্তু করবী যদি সত্যিই তাকে ভালোবাসে, তবে কেন সে তাকে প্রত্যাখ্যান করবে? করবীকে ভালোবাসবে না কেন? সে তো মুক্ত, তার কোনো বন্ধন নেই। সারা জীবন কেন সে উদাসীর মতো কাটিয়ে দেবে? করবীকে বিবাহ করে সে কি সুখী হতে পারে না? করবীর মতো মেয়ে এই সংসারে কয়টা পাওয়া যায়? করবীকে বিবাহ করে তার বুকের শূন্যতা কি ভরে উঠবে না? কিশোরের বক্ষ ভেদ করে একটা দীর্ঘ নিঃশ্বাস বেরোলো। অন্তর্যামীর কাছে তো ছলনা চলে না। করবীকে দেবার মতো তার কিছুই নেই। একজন তার হৃদয় বলে যা কিছু ছিল তা নিঃশেষ করে দিয়ে অনেক দূরে সরে গেছে। শূন্য হৃদয় নিয়ে করবীর প্রেম সে গ্রহণ করতে পারবে না। দুদিন পরে এই নিঃস্ব অন্তঃসার শূন্যতা যখন প্রকাশ হয়ে পড়বে, তখনকার ভয়াবহ জীবনযাত্রার কথা কল্পনা করে সে শিউরে উঠল। না, করবীকে সে ঠকাতে পারবে না। কিন্তু তবু করবীর প্রতি স্নেহে করুণায় তার বুক ভরে উঠল। তার উপরে কি দুর্বিষহ লজ্জা যে এখনই করবীকে মাটির সঙ্গে মিশিয়ে দেবে, তা ভেবে সে নিজেও লজ্জায় মরে গেল। কি করবে, কেমন করে এই দুর্নিবার লজ্জার হাত থেকে করবীকে রক্ষা করবে, কিছুই ভেবে পেল না। কিছুক্ষণ পরে নিজেকে যথাসম্ভব সংযত করে সে করবীর চুলের ওপর মৃদু আঙুল স্পর্শের হাত বুলিয়ে দিয়ে বলল, করবী, তুমি তো জানো। এই পর্যন্ত বলে কিশোর হঠাৎ থেমে গেল। সূর্য পশ্চিম দিকে ঢলে পড়েছিল। ঠিক এই সময় কার সুদীর্ঘ ছায়া তার পায়ের কাছে এসে পড়েছে। কিশোর চমকে ফিরে তাকালো। করবী চোখ বুজেছিল বলে কিছু দেখতে পেল না। কিন্তু বিকেলে সূর্যের পশ্চাৎপটের সম্মুখে এক অতি পরিচিত নারী মূর্তি থেকে কিশোরের মনে হলো সে একটা অসম্ভব অবান্তর স্বপ্ন দেখছে। কিছুক্ষণ অভিভূতের মতো থেকে সে সবলে রূঢ়ভাবে নিজেকে করবীর থেকে মুক্ত করে নিল। কিন্তু উপর থেকে সেই ক্ষণিক মূর্তি তখনই সরে গিয়েছে। এই সময় দূর থেকে সুরেনের বালক কণ্ঠে ডাক আসলো, করিদি, কিশোরবাবু। কিশোর নীরস নিস্তেজ স্বরে বলল, চলুন, ওরা আমাদের খুঁজে বেড়াচ্ছে। আর কোনো কথা হলো না। কেউ কারো মুখের দিকে তাকালো না। নিঃশব্দে দুজনে ফিরে গিয়ে বিমলা ও সুরেনের সঙ্গে যোগ দিল।
বিমল একবার দুজনে মুখের দিকে তাকিয়ে বুঝল কিছু একটা ঘটেছে, কিন্তু কি ঘটেছে তা এই দুটো শুষ্ক পাংশু পীড়িত মুখ দেখে বুঝতে পারল না এবং অনুমান করতেও সাহস হলো না। অন্তরে দুঃসহ বেদনা চেপে যাদের মুখে হাসতে হয় তাদের মতো হতভাগ্য অল্পই আছে। কিশোর ও করবী আরও 2 ঘন্টা যেন কিছু ঘটেনি এমন অভিনয় করে যখন বাড়ি ফেরবার জন্য মোটরে উঠল, তখন হৃদয় ভারাক্রান্ত অবসাদে কিশোরের সর্বশরীর ভেঙে পড়েছে এবং করবীর মনে হচ্ছে আরও কিছুক্ষণ এই রকম অভিনয় করতে হলে সে আর পারবে না, তার স্নায়ুমণ্ডল ছিন্ন ভিন্ন হয়ে যাবে। তাই বাড়ি যাওয়ার পথে এই বৃথা অভিনয়ের চেষ্টা কারো দ্বারা আর সম্ভব হলো না। সন্ধ্যার অন্ধকারে চলন্ত গাড়ির মধ্যে সকলে স্তব্ধ হয়ে বসে রইল। বাড়ি এসে নামবার উপক্রম করতেই প্রমোদবাবুর ভৃত্য এসে খবর দিল যে বিনয়বাবু ও সুহাসিনী দেখা করতে এসেছেন। করবী তাড়াতাড়ি নেমে গেল। মোটর ড্রাইভারকে গাড়ি গ্যারেজে তুলতে নিষেধ করে কিশোর দ্রুতপদে গিয়ে প্রমোদবাবুর নিকট উপস্থিত হলো। ভাগ্যক্রমে প্রমোদবাবু একাকী ছিলেন। কিশোর কোনো প্রকার ভনিতা না করে বলল, এখনই আমি বৌদিকে নিয়ে স্টেশনে রওনা দেব। শুনেছি 8টার সময় একটা পশ্চিমে ট্রেন আছে। কিছু মনে করবেন না, আপনারা তো সব জানেন। তার অন্তর্ক্লিষ্ট মুখের দিকে তাকিয়ে প্রমোদবাবু কী যেন বলতে গেলেন, কিন্তু বলার আগেই কিশোর নত হয়ে তার পদধূলি নিয়ে বলল, থাকতে অনুরোধ করে আমায় লজ্জা দেবেন না। আপনাদের সংসর্গে এলেই আমি অপরাধ করে ফেলি, এই আমার ভাগ্য। দয়া করে একটা চাকরকে বলে দিন আমাদের জিনিসপত্রগুলো গাড়িতে তুলে দিক। বৌদি গাড়িতেই বসে আছেন। সংক্রামক ব্যাধির বিষাক্ত আবহাওয়া ছাড়িয়ে ভয়ার্ত মানুষ যেমন দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে পলায়ন করে, বিনয়বাবুও তেমনি কন্যাকে নিয়ে কলকাতা থেকে বাইরে বেরিয়ে পড়েছিলেন। কোনো একটা নির্দিষ্ট গন্তব্যস্থান ভেবে দেখার অবকাশও পাননি। কেবল এই বাড়িটার দূষিত স্মৃতি থেকে সুহাসিনীকে দূরে নিয়ে যাওয়া যে একান্ত প্রয়োজন, এই কথাটাই অঙ্কুশের মতো তাকে বিদ্ধ করে নিরুদ্দেশের পথে ঠেলে দিয়েছিল। সুহাসিনীও বাধা দেয়নি। তার পক্ষাঘাতগ্রস্ত মনে বাধা দেবার বা আপত্তি করবার শক্তি ছিল না। তাছাড়া পাশের বাড়িটার দুঃসহ সামীপ্য তার মনকে অহরহ দগ্ধ করছিল। ওই বাড়িটার দিকে চোখ পড়লেই তার বুকের ভিতরটা হু হু করে উঠত, অথচ চোখ না পড়ারও উপায় নেই। তাই পিতার প্রস্তাবে সে আগ্রহের সঙ্গে সম্মতি জানিয়েছিল। কিন্তু বিনয়বাবু যখন কলকাতার বাস একেবারে তুলে দিয়ে যাবার ইচ্ছে প্রকাশ করলেন, তখন সুহাসিনী জোরের সঙ্গে বলল, না, তা হতে পারে না, বাড়ি ছাড়া হবে না। কারো অত্যাচারে দেশত্যাগী হয়েছে, এ অপমানের গ্লানি এত বড় দুঃখের পরও সে কিছুতেই সহ্য করতে পারবে না।